নেতা সেজে বসে থাকা ঘাসফুল শিবিরের এক ব্যক্তিকে নিয়ে, বেসিক্যালি যে ৩.৫ বছরের জেল খাটা আসামি, তাকে নিয়ে নতুন করে বঙ্গ রাজনীতিতে চর্চা শুরু হয়ে গেছে। কেন? কেননা ঘটনার সূত্রপাত আজকে সকালে। হঠাৎই একটি অরাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক মঞ্চ করে দেওয়ার একটা অভিযোগ উঠেছিল, এবং সেখানে গিয়ে ঘাসফুলের বদলে তিনি পদ্মফুলের প্রচার করতে শুরু করে দেন। এবং পদ্মফুলের যে প্রার্থী সম্বন্ধে তিনি বলেন তার সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে জানা গেছে, কিন্তু সেখানে ছাপ্পা ভোট টোট নিয়ে অনেক কথা বলেন। আর তারপরেই দেখা যাচ্ছে যে হঠাৎ করে তাকে যে পদে রাখা হয়েছিল তার দল সেই পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ভোটের মুখে তিনি বিদ্রোহী হয়ে উঠলেন কেন? তার মূল কারণ কি এটাই যে এবারের ভোটে যে ভরাডুবি হচ্ছে, এবং তারপর এতদিন যে চিটিং পিটিং কথা বলেছেন তার জন্য বাকিটা পাবলিক বুঝে নেবে, সেই জায়গা থেকেই কি এই রকম বড় সিদ্ধান্ত নিলেন? জানেন এই ধরনের কথা বললে দল থেকে বিতাড়িত হতে হবে। নাকি শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তার বিরুদ্ধে বিলো দ্য বেল্ট আঘাত করা, বারবার অশালীন কুমন্তব্য করা, সেই জায়গা থেকে কি এবার ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর দলই কিন্তু এবার এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। এবারে নির্বাচনের পর সেই ছবিটা নিশ্চিত হয়ে যাবে। আর যেভাবে শুভেন্দু অধিকারীকে অপমান করেছেন, অপদস্থ করেছেন, মিথ্যাচার করেছেন, তাতে শুভেন্দু অধিকারীর প্রতি ভালোবাসা কিন্তু এই বাংলায় একটা বিরোধী বড় অংশের কিন্তু মানুষের মধ্যে রয়েছে। তারা এবার হিসেবটা বুঝতে শুরু করবেন, সেই ভয় থেকেই কি এই ধরনের খেলা? নাকি নাকি এখানে অন্য খেলা রয়েছে? কিরকম খেলা রয়েছে? না, তিনি যে ভাইপো নামক বস্তুটির পোষা সারমেয়, এটা মোটামুটি দলমত নির্বিশেষে সকলেই বলতে থাকে। এখন এই জায়গা থেকে যে বিভিন্ন রকম তদন্ত হচ্ছে, এবং সেই জায়গা থেকে একটাই নির্দেশিকা আসছে, বা একটাই দিকনির্দেশ ইঙ্গিত চলে আসছে, সেটা হচ্ছে ভাইপোর অন্তর্জলি যাত্রা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখনো অবধি কারুর দয়ায় বা ভোটের মাঝখানে ব্যাপারটাকে আর উত্তেজক না করার জন্য কড়া সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু যা প্রমাণ যেভাবে চলে এসছে, তাতে করে শ্রীঘরে যাওয়া তার সময়ের অপেক্ষা। সেই জন্য কি এই পোষা সারমেয়টিকে তিনি আপাতত ওই পদ্মমুখী করে রেখে দিলেন, ইট পেতে রেখে দিলেন, সেইখানে গিয়ে লিয়াজও হবে এবং সেইখান দিয়ে বাঁচার একটা শেষ মরিয়া চেষ্টা হবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে বিকেল থেকে বঙ্গ রাজনীতিতে ঘুরতে শুরু করে দিয়েছে। কোন ব্যাপারটা সত্যি, অবশ্যই সেটার পর্যালোচনা করব, শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আজকে এই ঘটনাটার সূত্রপাত হয় সেটা হচ্ছে সকালবেলাতে, যেটা আজকে মে ডে, জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, তারা বিভিন্ন রকম অনুষ্ঠান করেন, এবং কলকাতার একটি ওয়ার্ডে একটি ক্লাব এই ধরনের একটি অনুষ্ঠান করছিলেন। সেখানে ওই ঘাসফুল ছেড়ে, তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়, যিনি উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থী হয়েছেন, তিনি এবং সেই উত্তর কলকাতার যিনি জেলা সভাপতি তমগ্ন ঘোষ, তারা দুজন উপস্থিত ছিলেন। এবং এই জায়গাটাতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যারা সমর্থক, তারাও কিন্তু উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে একটা পরিষ্কার আড়াআড়ি বিভাজন দেখা যাচ্ছিল। একদিকে বিজেপি কর্মীরা, একদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখানে আছেন। হঠাৎ করেই সেখানে তাপসবাবুটাবুর বক্তৃতা সব শেষ হয়ে গেছে, সেই সময়ে সেখানে উপস্থিত হন ওই ব্যক্তি, এবং উপস্থিত হয়ে, মানে তিনি আমন্ত্রিত ছিলেন আমি যতদূর জানতে পারছি, তিনি হাতে মাইক নেন। এবার এই ধরনের অরাজনৈতিক মঞ্চে জেনারেলি কেউ রাজনীতির কথা বলেন না, কিন্তু তিনি সরাসরি রাজনীতির কথায় চলে আসেন, এবং রাজনীতির কথা আসতে গিয়ে সেখানে এই তাপস রায় সম্বন্ধে তার মুখ থেকে ভূয়সী প্রশংসা শুনতে পাওয়া যায়। তাপস রায় জনপ্রতিনিধি হিসেবে কত ভালো ছিলেন, দিনরাত কিভাবে মানুষের কাজ করছিলেন, এই সব সমস্ত কথা তিনি বলতে শুরু করেন। আর সেইখান থেকেই জল্পনা শুরু হয় যে এই তাপস রায়ের এত প্রশংসা হঠাৎ তার মুখে কেন? তাপস রায়ের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নাকি খুব ভালো, বারবার দাবি করে থাকেন, তাপসবাবু সেটাকে ডিনাই করেননি। কিন্তু এই ভরা মঞ্চে এইভাবে তাপসবাবুর প্রশংসা করা, একজন বিজেপি প্রার্থীর প্রশংসা করা, ঘাসফুলে তো সেটা অপরাধ। কেননা আমরা দেখেছি যে যাই করে বিজেপি সবই খারাপ, দেশের জন্য খারাপ, বাংলার জন্য খারাপ, এবং এখানে একমাত্র নাম্বার পাওয়ার জায়গা হচ্ছে তেরে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, এবং সার্বিকভাবে বিজেপিকে গালাগাল দাও। যত গালাগাল দিতে পারবে তত তোমার নাম্বার বাড়বে।
সেই জায়গা থেকে যখনই প্রশংসামূলক কোনো কথা বলা হবে, সেখান থেকে তো স্পষ্ট যে এক দলের মধ্যে অস্বস্তি বাড়বে, যে এই ধরনের কথা বলছে কেন, এবং বিশেষ করে যেখানে সেটিং তত্ত্বটা আছে সেটাকেই কি ভাসিয়ে দেওয়ার জন্য বেশি বেশি করে বলছেন, এই ধরনের প্রশ্ন যখন উঠছে, সবথেকে বড় কথা বোঝা যাচ্ছে যে এই ধরনের কথা বললে শাস্তির মুখে পড়তে হবে, নাহলে কিন্তু মুখ বাঁচানো শক্ত হয়ে যাবে। তাহলে এই ধরনের কথা তিনি বললেন কেন? এবং সেখানে কথা বলতে গিয়ে একটি ইম্পর্টেন্ট কথা বলেছেন, সেটা হচ্ছে ছাপ্পা ছাপ্পা ভোট নিয়ে কথা বলেছেন। বলেছেন যে এখানে তিনি নাকি ওই তৃণমূল কর্মীদের অনুরোধ করছেন, আবেদন রাখছেন যে এখানে যেন কোনো রকম কোনো ছাপ্পা ভোট না হয়, মানুষ যেন নিজের ভোটটা নিজে দিতে পারে, এবং সেই জায়গা থেকে যদি কেউ ছাপ্পা ভোটের চেষ্টা করে, দলই কিন্তু সেখানে তাদেরকে মেসেজ দিয়ে দেবে এই ধরনের কোনো কাজ করা যাবে না। এবার প্রশ্নটা হচ্ছে, হঠাৎ ছাপ্পা ভোট নিয়ে এত কথা শুরু হয়ে গেল কেন? ছাপ্পা ভোট নিয়ে এত উদ্বিগ্ন হয়ে গেলেন কেন? এই যে ছাপ্পা ভোট, সেটা কিন্তু প্রথম দুদফার ভোটে কোনো দল কিন্তু এই অভিযোগ নিয়ে আসতে পারেনি, এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভোট করাচ্ছেন, তাতে এবারে কিন্তু ছাপ্পা দেওয়া অনেক শক্ত। কিন্তু অনেকেই বলছেন যে উত্তরবঙ্গ, সেখানে বিজেপির ভালো সংগঠন রয়েছে, ফলে সেখানে কিন্তু ছাপ্পা দেওয়াটা একটু শক্ত ছিল। যত দক্ষিণবঙ্গের দিকে আসবে, বিশেষ করে তৃতীয় দফা থেকে, সেইখানে কিন্তু এই ছাপ্পা ভোটের প্রবণতা বাড়বে। তাহলে তার মানে কি এখানে বুঝিয়ে দিচ্ছেন যে ছাপ্পা ভোটটা হবেই, এবং সেই ছাপ্পা ভোটটা, যেটা রাজনীতিতে সবসময় বলা হয় যে কথাটা বলা হয় সেটা অ্যাকচুয়ালি বলা হয় না, যেটা না বলা হয় সেটাই অ্যাকচুয়ালি বলা হয়। তাহলে এখানে কি ঘুরে ফিরে নির্দেশটা আসছে যে ছাপ্পা ভোটটা হবে? কারোর ক্ষমতা নেই আটকানোর। হঠাৎ ছাপ্পা নিয়ে এই ধরনের কথা এত উদ্বিগ্ন কেন? এটা কি কমিশনকে চাপে ফেলার চেষ্টা? নাকি মানুষকে গুলিয়ে দেওয়ার চেষ্টা? বাবা, কমিশন যাই ব্যবস্থা করুক, যতই কেন্দ্রীয় বাহিনী আনুক, আল্টিমেটলি ছাপ্পা হবেই, এবং ছাপ্পা দিয়েই সমস্ত ভোট কিন্তু নিয়ন্ত্রিত হবে। ফলে যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ঘরে বসে থাকুন, এসে ভোটটা দিতে পারবেন না। ভোটটা দিতে গেলেই সেখানে ছাপ্পা হয়ে যাবে, এবং সেই ছাপ্পা হয়ে গেছে সেই নিয়ে কথা বললে কিন্তু কপালে দুঃখ আছে। এই ধরনের কোনো বার্তা দেওয়ার চেষ্টা করা হলো কি? এবার সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা, যে এই সব কথা বলার পর শাস্তি দেওয়া হবে, এটা তো কার্যত নিশ্চিত ছিল। কিন্তু দলও এত তড়িঘড়ি কেন শাস্তি নিল? যেখানে কোনো মন্ত্রী জেলে গেলে অন্তত 6 দিন সময় লাগে প্রমাণ পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করতে। যেখানে কোনো মন্ত্রী জেলে গেলে 3 মাস ধরে তাকে রেখে দেওয়া হয় মন্ত্রী, তারপর যখন বোঝা যায় যে আর কিছুতেই কোনো জামিন হবে না, তারপর দল থেকে তাকে বহিষ্কার করা হয় বা মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তাহলে এখানে এসে একজন বলেছেন কে প্রকৃত প্রার্থী, ছাপ্পা রুখতে হবে, এসব কথাবার্তা বলেছেন, তার জন্য তড়িঘড়ি বিকেলবেলাতেই শাস্তি দিয়ে দেওয়া হলো। আর এইখানেই কিন্তু সন্দেহটা বাড়ছে। কেন সন্দেহটা বাড়ছে? না, পুরোটাই স্ক্রিপ্টেড। সকালবেলায় তুমি যাও, গিয়ে এই ধরনের কথাবার্তা বলো, যেটাকে ঢাল হিসেবে দেখিয়ে আমরা তোমাকে শাস্তি দেবো, দল থেকে বার করে দেবো। আর এই ভোটের মরশুম, যে মুহূর্তে দল থেকে বার করে দেওয়া হবে, তুমি মোটামুটি এই বিজেপি প্রার্থীর সঙ্গে তো ভালো সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক কাজে লাগিয়ে গেরুয়া শিবিরে ঢোকো। এবং সেটার ইঙ্গিত কিন্তু অনেক আগে থেকেই আসছিল। বারবার এই যে শুভেন্দু অধিকারী সম্বন্ধে কথা বলা হচ্ছিল, সেখানে কিন্তু একটা কথা বলে দেওয়া হয়েছিল যে শুভেন্দু অধিকারী আমার ব্যক্তিগত বন্ধুও নয়, শত্রুও নয়। আমার দল বা দলের নেতা নেত্রীদের এগেনস্টে তিনি বলছিলেন, সেইটাকে ডিফেন্ড করতে গিয়ে আমিও কিন্তু সেই কথা বলেছি। অর্থাৎ কোথাও গিয়ে শুভেন্দু অধিকারীকেও কিন্তু একটা বার্তা দিয়ে রাখার চেষ্টা। আর এই জায়গাটাই প্রশ্নের মুখে রয়েছে। তাহলে এই এই যে প্রার্থী সম্বন্ধে এত প্রশংসা হয়েছে, সেই প্রার্থী ধরে এবার তুমি গেরুয়া শিবিরে ঢুকে যাও। এই গেরুয়া শিবিরে ঢুকে গেলে দুটো জিনিস হবে: এক, তাদের যা কিছু খবর আছে, স্ট্র্যাটেজি আছে, সমস্ত কিছু আমাদের কাছে আসতে শুরু করবে, সেই খান দিয়ে খেলা ঘোরানোর চেষ্টা করা হবে। আর 2 নম্বর যে জায়গাটা হবে, সেইখানে গিয়ে যে ও তো কোনো ব্যাপার নয়, ও যে দলই থাকো, যত গালাগালি দাও, ঠিক সময় যখন আসবে উল্টো দিকে ডাইভ মারা যেতে পারে, এই জায়গাটা একটা তৈরি হয়ে যাবে। এবং মানুষ আল্টিমেটলি এটাতে বীতশ্রদ্ধ হয়ে যাবে। বীতশ্রদ্ধ হয়ে গিয়ে এখানে বেশ কিছু ভোট কিন্তু বাম বা কংগ্রেসকে দিয়ে দেবে, যে এরা দুজন তো সেম, এদেরকে আর ভোট দিয়ে কি হবে। এই ধরনের কোনো পরিকল্পনা, এই ধরনের কোনো খেলার চেষ্টা চলছে। কেননা এর আগে নাকি শুনেছিলাম এই এই 3.5 বছরের জেল খাটা যে লোকটার কথা বলা হচ্ছে, সে নাকি দলের মুখপাত্র ছিল, এবং সেই জায়গা থেকে বলেছিল এটা করতে গিয়ে আমি বিভিন্ন লোকের সঙ্গে মতবিরোধ বাড়িয়ে ফেলছি, আমার সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আমি এই জায়গাটা আর মেনে নিতে পারছি না, সেই জন্য আমি এই মুখপাত্রের পদ আমি ছেড়ে দিতে চাই।
এবং সেটা নাকি দলও অ্যাকসেপ্ট করে নিয়েছিল। কিন্তু তারপরও আমরা দেখছিলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যম, সেটা ইলেকট্রনিক্স হোক, প্রিন্ট মিডিয়া হোক, প্রত্যেক জায়গায় তার প্রতিক্রিয়া কিন্তু রেগুলারলি নেওয়া হচ্ছিল। এবং দায়িত্ব নিয়ে সেই ভৌ ভৌ করে যাওয়াটা তিনি কিন্তু করে যাচ্ছিলেন, যাতে মানুষের মটকা গরম হয়ে যায় এবং পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়া যেতে পারে। গায়ের জোরে কথা বলার যে জায়গাটা, জোর করে পুরো জিনিসটাকে ঘেঁটে দেওয়া, সেই চেষ্টা কিন্তু ছিল। কিন্তু বাংলার মানুষ কিন্তু অত্যন্ত সচেতন, এবং বিশেষ করে মধ্যবিত্ত সমাজ, তারা কিন্তু এবারে একদম ওই থাম লিয়া হয় যেটা বলা হয়, যে এবার কিন্তু এই আপদগুলোকে তাড়াতে হবে, না হলে বাংলার বড় সর্বনাশ হয়ে যাবে। এই 24-এর ভোটে যদি ধাক্কা দেওয়া না যায়, 26-এর জন্য কিন্তু এদেরকে টালমাটাল করা যাবে না। 26-এর আগেই এদেরকে তাড়াবার ব্যবস্থা করা যাবে না। যত দিন থাকবে ততদিন কিন্তু অবস্থাটা খারাপ। ফলে যতই মনের মধ্যে রাগ অভিমান যাই কিছুই থাকুক, এখন কিন্তু মানুষ সব কিছু ভুলে এককাট্টা হয়ে গেছে, এবং কোন দিকে ভোট দিলে এই বাংলার সুদিন ফেরত আসবে সেই জায়গাটা কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছেন। ফলে ওই সব গাজোয়ারি যুক্তি আর কাজ করছে না। আর সেই জন্য সমস্ত বিষয়টাকে ঘেঁটে দেওয়ার জন্য সবথেকে নির্ভরযোগ্য যে সারমেয়টিকে পুষে রেখেছিলেন ভাইপো, তিনি কি ছেড়ে দিলেন? যে যাও গিয়ে এবার গেরুয়া শিবিরকে ঘেঁটে দাও, বাংলার মানুষকে ঘেঁটে দাও। আর সেই জন্য পুরো এই স্ক্রিপ্টটা সকাল থেকে চলতে শুরু করলো। প্রশ্ন কিন্তু জাগছে। আপনাদের কি মনে হয়, হঠাৎ করে এরকম অরাজনৈতিক জায়গায় এসে এই ধরনের রাজনৈতিক দলবিরোধী কথাবার্তা এবং তারপর তড়িঘড়ি এরকম শাস্তির নিদান, রহস্য কি নেই এর পিছনে? কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।